আজকের এই হিউম্যান রাইটস সংক্রান্ত কর্মশালা হিউম্যান রাইটস কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড সভাপতি প্রতিষ্ঠাতা সোহেল ভাই এবং একই সঙ্গে আছেন মাসিক আইন ও বিচার পত্রিকার সম্পাদক এবং প্রকাশক অ্যাডভোকেট শফিক ভাই। কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের সাথে আগে আমার পরিচয় ছিল না, কিন্তু মাসিক আইন ও বিচার পত্রিকা, এই পত্রিকার সাথে আগে আমার পরিচয়। এখানে মাঝে মাঝে আমি লিখি রাখি, সেই সুবাদে শফিকের সাথে পরিচয়। আজকের এই কর্মশালাটা আসলে অত্যন্ত চমৎকার। বিশেষ করে প্রথম দিকে উপস্থাপনের মতো করে যে বিষয়টা বর্ণনা করেছে শফিক ভাই, আসলে হিউম্যান রাইটসের বেসিক জিনিসগুলো বর্ণনা করতে এর বেশি কিছু দরকার নেই। আমাদের এক বোন যেটা বলেন যে আমাদের ওইসব অধিকার যেগুলো নিয়ে আমরা সম্মানজনকভাবে বাঁচতে পারি, এইটা আসলে মানবাধিকার। অনেকে বলে থাকে যে মানবাধিকার, সার্বজনীন মানবাধিকার যে সনদ, যেটা 1948 সালে প্রণয়ন করা হয়েছিল, এটা শুধু পাশ্চাত্যের ধারণাকে অবলম্বন করা হয়েছে। আসলে বিষয়টা তাই নয়। মানে সেই সময়ে মানবাধিকার অর্থাৎ জাতিসংঘ সাথে যারা জড়িত ছিলেন সবাই একত্রিতভাবে এটা প্রণয়ন করেছে এবং এটাকে এমনভাবে ফ্লেক্সিবল করা হয়েছে যাতে করে যারা এক্ষেত্রে স্বাক্ষর করবেন তারা যেন তাদের নিজস্ব সমাজকে রিপ্রেজেন্ট করে এবং সংরক্ষণ করে এটার সাথে একমত হতে পারে। এরপর 1948 সালের পরবর্তী সময় অনেক ইস্যু চলে আসছে। পরবর্তী সময়ে কোল্ড ওয়ার, যেটা দুই পরাশক্তির মধ্যে শুরু হয়েছিল, সেটাকেও কিন্তু জাতিসংঘ অ্যাকোমোডেট করেছে, যার ফলে একটা পলিটিক্যাল রাইটস যেটা পাশ্চাত্যরা অনেক বেশি প্রমোট করে, আর একটা হচ্ছে সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইট, যেটা আপনার সোভিয়েত রাশিয়ার তৎকালীন সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে আরেকটা শক্তি অনেক বেশি প্রমোট করে, যার ফলে জাতিসংঘ কিন্তু দুটাকেই রেখেছে। অর্থাৎ তাদের এজেন্ডার মধ্যে দুটোই আছে, রাজনৈতিক যেমন আমাদের দরকার, ঠিক একই রকম ভাবে সামাজিক এবং সাংস্কৃতিক এই রাইটসও আমাদের দরকার। অর্থাৎ হিউম্যান রাইটসের বেসিক জিনিসগুলোকে পরবর্তী সময় আরো বিস্তৃত করা হয়েছে। তারপরে এসেছে আমাদের শিশু অধিকার সনদ, তারপরে এসেছে আমাদের নারীদের জন্য সিডো সনদ, তারপর কনভেনশন এগেইনস্ট টর্চার, এরকম অনেক কিছু এসেছে যেগুলো পরবর্তী সময় আমাদের প্রয়োজন ছিল, প্রয়োজনের খাতিরেই আসছে। তো একটা বিষয় আমি এখানে একটু ক্লিয়ার করতে চাচ্ছি যে মানবাধিকার সবগুলো, কিন্তু মানবাধিকার লঙ্ঘন কিন্তু সব নয়। মানবাধিকার লঙ্ঘন এবং ফৌজদারি অপরাধ, এই দুটার কিন্তু পার্থক্য বুঝতে হবে। রহিম করিমকে খুন করলো, এটা কিন্তু ফৌজদারি অপরাধ। সলিমকে তার স্ত্রীকে যৌতুকের জন্য মারপিট করলো, এটা কিন্তু ফৌজদারি অপরাধ, এটা কিন্তু মানবাধিকার লঙ্ঘন নয়। তাহলে মানবাধিকার লঙ্ঘনটা কি? মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে লঙ্ঘনকারী যে তার পরিচয়টা আসে। অর্থাৎ যখন রাষ্ট্র নিজে ফৌজদারি অপরাধ করে বসে, সেটা হলো মানবাধিকার লঙ্ঘন। রহিম করিমকে খুন করলো, ফৌজদারি অপরাধ। কিন্তু রাষ্ট্র যদি রহিমকে খুন করে, তাহলে এটা হচ্ছে মানবাধিকার লঙ্ঘন। কেননা রাষ্ট্রেও প্রতিশ্রুতি দিয়ে এসেছে যে সবার জীবনের অধিকার রক্ষা করবে। আপনারা জানেন যে সোশ্যাল কন্ট্রাক্টের মাধ্যমে যখন প্রথম রাষ্ট্রের গোড়াপত্তন ঘটেছিল, সেই হিউম বলেন, রুশো বলেন, তাদের যে প্রথমের দিকে যে ক্রিটিকটা ছিল, সেই ক্রিটিক্সগুলো যদি আমরা পড়ি, তখন আমরা দেখব যে এই সব মানুষ কোনো এক সময় এমন একটা রাজ্যে বসবাস করত যখন সবাই সবাইকে খুন করতে পারত। অর্থাৎ রহিমের অধিকার ছিল করিমকে খুন করা, আবার করিমের অধিকার ছিল রহিমকে খুন করা। সবাই সীমাহীন অধিকার ভোগ করত। এখন যদি রহিম করিমের অধিকার, করিম রহিমের অধিকার ভোগ করতে চায়, তাহলে ওই জগতে আর কেউ বেঁচে থাকতে পারবে না। হিমের ভাষায় সেটা হবে লাইফ সংকীর্ণ, একঘেয়েমিপূর্ণ এবং জীবনযাপনের অযোগ্য।
এই অবস্থা থেকে উত্তরণ করার জন্য সমাজের মানুষই তাদের সব অধিকারগুলো একত্রিতভাবে একটা সংস্থাকে দিয়েছে, একজনকে দিয়েছে, যে এটা রক্ষা করবে। রহিম যাতে করিমের অধিকার পূর্ণ করতে না পারে, আবার করিম রহিমের অধিকার পূর্ণ করতে না পারে, এইটা দেখাশোনা করবে, সেটাই হলো রাষ্ট্র। যার ফলে রাষ্ট্র কিন্তু হত্যা করতে পারে। এই যে আমরা ফাঁসিতে ঝুলাচ্ছি বিচারের মাধ্যমে কোনো মানুষকে, এটা কিন্তু হত্যা। এই হত্যা হচ্ছে রাষ্ট্র করে। কেন রাষ্ট্র করে? যাতে করে অধিকতর হত্যাকে নিবারণ করা যায়। এখন একজন মানুষের স্বাভাবিক অধিকার রয়েছে, চলাফেরার অধিকার, মুক্ত জীবনের অধিকার, তার অধিকার রয়েছে সমাজ সমাবেশ করার অধিকার। কিন্তু রাষ্ট্র সেটাকে ক্ষুণ্ণ করছে না, রাষ্ট্র ক্ষুণ্ণ করছে আবার রাষ্ট্রীয় আইনের মাধ্যমে। কারণ আমাদের সংবিধানে স্পষ্টভাবে বলা আছে যে সব অধিকারে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত করতে পারবে, অন্যের অধিকার পূর্ণ করা যাবে না। এই সীমা যখনই লঙ্ঘন করা হবে তখনই রাষ্ট্র সেখানে হস্তক্ষেপ করবে। যার ফলে সভা সমাবেশের অধিকার রয়েছে, কিন্তু সেই সমাবেশ যাতে অন্যের অধিকার পূর্ণ না করে, এই জন্য রাষ্ট্র আবার তার উপরে আইনগতভাবে কিছু বিধিনিষেধ আরোপ করেছে। আর রাষ্ট্র এইসব বিধিনিষেধ আরোপ করবে, এই জন্য তো আমরা রাষ্ট্রকে রেখেছি। তো এখন রাষ্ট্র যদি এই যে আমাদের গত আন্দোলনে যা ঘটেছিল, যে হত্যাকাণ্ড, এটা কিন্তু রাষ্ট্র করেছে। এই রাষ্ট্র করেছে জন্যই আমরা তাকে বলছি যে রাষ্ট্র মানবাধিকার লঙ্ঘন করেছে। এখন রাষ্ট্র মানবাধিকার লঙ্ঘন করবে কাকে দিয়ে? যদি হতে পারে রাষ্ট্র চালায় রাজনৈতিক নেতারা, রাজনৈতিক নেতারা যদি কোনো অপকর্ম করে তাহলে ওটাকেও ফৌজদারি অপরাধে ধরতে হবে। কিন্তু রাষ্ট্র যে সংগঠনগুলোকে অন্যের অধিকার ক্ষুণ্ণ করার জন্য আইনগত এবং সাংবিধানিক ভাবে রেখেছে, এই সব সংগঠনগুলোর মাধ্যমে যদি সেই অধিকারগুলা এবং সেটাকে ক্ষুণ্ণ করে, লঙ্ঘন করে, তাহলে সেটাই হবে মানবাধিকার। আমি আব্দুল রাজ্জাক, আমি একজন মানুষ এবং একই সাথে একজন পুলিশ অফিসার। আমি যদি কাউকে খুন করি তাহলে এটা হবে ফৌজদারি অপরাধ। কিন্তু আমি আমার অফিসিয়াল ক্যাপাসিটিতে আমি কয়েকজন ফোর্স পাঠিয়ে দিয়ে সরকারের নির্দেশে যদি কাউকে খুন করি আসি, তাহলে এটা হবে মানবাধিকার। অতএব আমাদের একজন ভাই যে কথা বললেন যে ছোট বয়সে বিয়ে করে অল্প মোহরানায় বিয়ে করে শেষ পর্যন্ত মোহরানার টাকা পাচ্ছে না, তালাক হচ্ছে, ভাই আপনাকে বুঝতে হবে যে আমাদের আইনটা কি। আমাদের বিবাহের যে আইন, এটা কিন্তু শরীয়ত আইনের মাধ্যমে আসে, এর জন্য কিন্তু রাষ্ট্রীয় আইন নাই। রাষ্ট্রীয় আইন ওইটুকু যে আপনাকে রেজিস্ট্রি করতে হবে, কিন্তু আপনি যদি রেজিস্ট্রি নাও করেন তারপরে কিন্তু আপনার বিবাহ বৈধ। একজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষ দুইজনের সামনে যদি বলে আমি তোমাকে স্ত্রী হিসাবে, আর সে যদি বলে আমি তোমাকে স্বামী হিসাবে স্বীকার করলাম এবং আমরা ঘর সংসার করতে চাই, এই দুইজন সাক্ষী থাকলো, বিয়ে কিন্তু হয়ে গেছে। শর্ত হচ্ছে কিছু মোহরানা দিতে হবে। মোহরানা কতটুকু হবে? মেয়েটা যদি অশিক্ষিত হয় আর আমি যদি শিক্ষিত হই আর তাকে যদি অক্ষরজ্ঞান শিক্ষা দিতে পারি, এটা কিন্তু মোহরানা। নবীর যে মুদ্দশা এরকম হয়েছে। এমনকি হযরত আলী যখন ফাতেমাকে বিয়ে করেছেন, তখন হযরত আলী তাকে যে মোহর দিয়েছে, সেই মোহরানার টাকাটা হযরত ওসমানের একটা বর্ম বিক্রির মাধ্যমে, বা ওই বর্মটাই তাকে যৌতুক হিসাবে দিয়েছিল। তার মানে হচ্ছে যৌতুক নয়, এটা হচ্ছে মোহরানা। মোহরানা না হলে ইসলামী আইনে বিবাহ সিদ্ধ হবে না। কিন্তু মোহরানা কত বেশি হবে? এখন আমরা ধরে ফেলছি যে এত বেশি মোহরানা করব যাতে করে সে আমাকে তালাক দিতে দ্বিধাবোধ করে। আবার মোহরানা এত বেশি করব, একবার তালাক হয়ে ওই টাকাটা যদি হয়ে যায় মাশাআল্লাহ, তাহলে আমার অনেক কিছু হবে। যার ফলে ট্র্যাপ করে করে শতবার বিয়ে করতেছে, দেখেন না অনেক সময় ওই টাকাটা লোভে। তো সবকিছু
ম্যানিপুলেট করতেছি। আর আপনি যেটা বললেন যে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে না, আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট লিগ্যাল এইড করতে আছে ডিলাকে সেখানে যাবেন, সেটা আমাদের প্রচার করা উচিত। একটা বিষয় তাহলে মানবাধিকার লঙ্ঘন এবং ফৌজদারি অপরাধ, এটার পার্থক্য আমি মনে হয় বোঝাতে পেরেছি। আমাদের শফিক ভাই প্রথমে বলেছেন যে একটা আছে মরাল, একটা লিগ্যাল এবং একটা আছে ন্যাচারাল। আসলে এই সবগুলো মিলিয়ে হচ্ছে মানবাধিকার। এটা আপনারা বুঝেছেন, আমাদের যে বোনটা বললেন আসলে তিনি বুঝেছেন। আর একটা বিষয় এখানে এসেছে যে মানবাধিকার কর্মী যারা এদের মধ্য থেকে বা এদের ব্যবহার করে কিছু লোক এরকম অপকর্ম করতেছে। আমাদের সাংবাদিক ভাইদের পরিচয় এভাবে অপব্যবহার করে কিন্তু অনেকে করছে। সবখানে পুলিশের পরিচয় গোপন করে, এমনকি একজন মেজরের পরিচয় দিয়ে একখান বিয়ে করেছে, কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম। পরে দেখা গেল সে এখন জেলে, পরে আবার তাকে তালাক দিয়েছে এবং তার বিরুদ্ধে আবার মামলা করেছে। দেখেন, আমাদের নবী যখন ইন্তেকাল করলেন তারপরে কিন্তু কয়েক ডজন ভণ্ড নবী বের হলো। তো ভণ্ড নবী যতটা নবীদারি নয়, তাদেরকে দমন করা হয়েছে। ঠিক এরকম ভাবে পুলিশের পরিচয় নকল করে যারা পুলিশিং করবে, মানুষকে জিম্মি করবে, সাংবাদিকদের পরিচয় ব্যবহার করে যারা মানুষকে জিম্মি করবে, মানবাধিকার কর্মীদের পরিচয় ব্যবহার করে যারা মানবাধিকার কর্মী সেজে মানুষকে জিম্মি করবে, তারা আসলে ফৌজদারি অপরাধ করে। তো এই ফৌজদারি অপরাধটা যাতে সংগঠিত না হয়, এজন্য আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। একই সাথে যাদের পরিচয়টা ব্যবহার করা হচ্ছে তিনি কিন্তু ভুক্তভোগী। পুলিশের পরিচয় যখন কেউ ব্যবহার করতেছে, সে কিন্তু আমার বিরুদ্ধে অপরাধ করেছে, পুলিশের বিরুদ্ধে অপরাধ করেছে, অতএব পুলিশ তার বিরুদ্ধে নিশ্চয়ই মামলা করবে। সাংবাদিকের বিরুদ্ধে যদি করে তাহলে সাংবাদিক ভাই যারা আছেন বা সাংবাদিক সংগঠন, মানবাধিকার সংগঠন, এরা মামলা করবে। অনেক সময় কিন্তু মামলা পাওয়া যায় না, জন্যই পুলিশ সেই দিকে যেতে পারে না। তারপরে যখন পুলিশের সামনে আসে, বিষয়টা যখন অনেক বড় হয়ে যায়, তখন পুলিশ তো সামনে ব্যবস্থা গ্রহণ করে। আপনারা একটা বিষয় প্রথম থেকে শফিক ভাইয়ের বক্তব্যে উঠে এসেছে, যেটা হচ্ছে যে এই যে আইন, ব্রিটিশ আমলের আইন নিয়ে আমরা চলছি, তা আমরা কেন আইন পরিবর্তন করতে পারছি না? দেখেন, এই যে বাংলাদেশের যে পেনাল কোড আছে, সেখানে 511টা ধারা আছে। 511 নম্বর ধারা হলো, যদি কোনো জায়গায় অপরাধ সংগঠনের উদ্যোগের জন্য কোনো প্রকারের সাজার ব্যবহার না থাকে, তাহলে 511 নম্বর ধারা বলতেছে যে সাজাটা হবে ওই অপরাধের জন্য যে শাস্তি আছে তার পক্ষে। যেমন ধরেন কেউ চুরি করতে গিয়েছে, চুরি করতে পারে নাই, চুরি করলে তাকে তো হয়তো 379 অথবা 380, 81-তে তার বিরুদ্ধে মামলা হবে। কিন্তু সে চুরি করতে পারে নাই, চুরি করার উদ্যোগ গ্রহণ করেছে, তখন ওই চুরির সাথে ওই 511 ধারাটা দিতে হবে। ঠিক এরকম এই যে সেই সময় যে মেঘলে, লর্ড মেঘলে সারা ভারত ঘুরে বেড়েছেন, কয়েক বছর ধরে ঘুরতে ঘুরতে তিনি সবখানে দেখেছেন যে এই ভারত উপমহাদেশের মানুষরা কি কি অপরাধগুলা করে। আপনার মাথায় ঢোকার না, ওখানকার মানুষ কখনো পশুর সঙ্গে সঙ্গম করেছেন বলে তো সে জানে না, কিন্তু ভারত উপমহাদেশের মানুষ পশুর সাথে সঙ্গম করে, সেটা তার নলেজে আসছে, কিন্তু সেটা সে প্রকৃতির নিয়মের বিপরীতে করার জন্য একটা ধারা সেখানে অন্তর্ভুক্ত করেছে। এখানে দেখবেন বেভিচারের একটা ধারা সেখানে আছে, অর্থাৎ কোন নারী তার স্বামী জীবদ্দশায় অন্য কোন পুরুষের সাথে যৌন সঙ্গম করে, তাহলে এটা হচ্ছে বেভিচার। এই বেভিচারের জন্য কিন্তু বাদী হতে হবে তার স্বামীকে। হঠাৎ করে যদুমধু বা নারীর কোন দেবর এসে মামলা করলো তা হবে না, তাকে করতে হবে।
অথবা তার কোনো বৈধ অভিভাবক করতে পারে। এখানে কিন্তু দুজন অপরাধী, ওই নারী সে অপরাধী আর যে পুরুষ সে অপরাধী। কিন্তু বিষয়টা হলো এখানে বলা হয়েছে যে নারীটা অপরাধীও হবে না এবং অপরাধের সহযোগীও হবে না। লর্ড ম্যাকলেকে জিজ্ঞাসা করা হয়েছিল দুজনই তো অপরাধ করেছে, কিন্তু একজনকে আপনি ছেড়ে দিলেন আর একজনকে আপনি অপরাধী বানালেন, সহযোগী করলেন না। তখন লর্ড ম্যাকলে বলেছে, আমি সারা ভারত ঘুরে দেখেছি, এখানে একজন নারী একজন পুরুষ ৫-৭ জন ৩০ জন ৪০ জন এমনকি একজন কুলি ব্রাহ্মণের ১৬০ জন পর্যন্ত স্ত্রী থাকে। তাহলে একজন পুরুষের যদি এতগুলো স্ত্রী থাকে তাহলে ওই স্ত্রী তো অতৃপ্ত থাকতে পারে, এজন্য সে তো অন্য পুরুষের কাছে যেতে পারে। এটা তার জন্য একটা জৈবিক প্রয়োজন। একই সাথে এই ভারতের নারীর উপর যে বোঝা চাপিয়ে দিয়েছে পুরুষরা, যেভাবে নির্যাতিত হয়, এটার জন্য যদি আমি আরো এক প্রকারের শাস্তি ব্যবস্থা তার উপর করি তাহলে ওই নারীদের প্রতি আরো বেশি অত্যাচার করা হবে। তো এবার দেখেন, আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 তৈরি করেছিলাম। প্রথম থেকে শুরু করে আমি সর্বশেষ অবস্থায় পর্যন্ত আইনটার সাথে জড়িত ছিলাম। সেই আইনে একটা ধারা ছিল যে সরকার মাদক মামলাগুলা বিচারের জন্য এক বা একাধিক ট্রাইব্যুনাল তৈরি করতে পারবে। এই যে সরকার ট্রাইব্যুনাল তৈরি করতেছে না, এই জন্য পুলিশের কাছে আমি যে শাখায় ছিলাম সেই শাখার পক্ষ থেকে আমার সিগনেচারে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে যে এই আইনের এই ধারা অনুসারে ট্রাইব্যুনাল গঠন করা হোক, কিন্তু তারা করে নাই। পরবর্তী সময়ে আইন মন্ত্রণালয় ব্যাখ্যা দিল যে এই আইনটা পরিবর্তন করতে হবে। কিরকম পরিবর্তন? যে এই ট্রাইব্যুনাল গঠনের ধারাটা রাখা যাবে না, ওটার পরিবর্তে বিভিন্ন আদালত যেভাবে করছে অথবা আপনার ম্যাজিস্ট্রেটের আদালত থেকে শুরু করে স্পেশাল ম্যাজিস্ট্রেট বা স্পেশাল বিচারক পর্যন্ত এটা মামলা করবে। আমরা বললাম তাহলে হলো কি আগের মতো? তো হলো। তারা বললো যে দেখেন, যদি আপনারা ট্রাইব্যুনাল গঠন করেন তাহলে 2 কুড়িয়া গাঁজার মামলাও কিন্তু আপিলের জন্য হাইকোর্টে যাওয়া লাগবে। 2 কুড়িয়া গাঁজার মামলা হয় না? 2 কুড়িয়া গাঁজার মামলাতে যদি কাউকে সাজা দেয় তাহলে তারও আপিল যাবে হাইকোর্টে। তার মানে আপনারা এদিকে তাড়াতাড়ি করতে গিয়ে পুরো হাইকোর্টকে আবার আপিলের ধারে মুক্ত করে দেবে। অথচ আমাদের সময় আইন মন্ত্রণালয় ছিল, কারোর মাথায় আসে সেই সময়। পরে দেখলাম পত্র থেকে যে 2 কুড়িয়া গাঁজার মামলা আমরা এখন মোবাইল কোর্টের মাধ্যমে সমাধান করতে পারতেছি, যদি ট্রাইব্যুনাল গঠন করি তাকে আমাদের হাইকোর্টে পাঠাতে হবে। তো এবার দেখেন যে আমার মতো ছোট্ট একজন পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে আইন মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি জিজ্ঞাসা ছিলেন কি, তার পর্যন্ত মাথায় এই বিষয়টা আসে নাই। আইন তৈরি করা, আইন পরিবর্তন করা এত সহজ জিনিস। সামান্য কি করলাম না করলাম তারপরে দেখেন। এরপর দেখেন আমরা নারী ও শিশু নির্যাতন জানতে না, তার মধ্যে আমরা একটা ধারাতে নিয়ে আসছি যে ডিএনএ টেস্ট করা বাধ্যতামূলক। দেখেন তো একটা বিষয়, যদি আমি ডিএনএর কোনো আলামত না পাই তাহলে আমি কার ডিএনএ টেস্ট করাবো? তখন নারী শিশু আদালতে আমার এক বন্ধু বলতেছে, তোমাদের এই সব রিপোর্ট আমি গ্রহণ করতে পারি না। কেন? বলছে আমি স্পষ্টভাবে বলতেছে ডিএনএ টেস্ট করাতে হবে। তো ডিএনএ টেস্টের রিপোর্ট কই? ডিএনএ টেস্টের রিপোর্ট না দেখে আমি তো এই চার্জশিট গ্রহণ করতে পারি না। আমি বললাম ডিএনএ টেস্ট কোথায় পাবো? 1 বছর আগে ধর্ষণের ঘটনা ঘটেছে, এখন মামলা করেছে, আমি ঘটনাস্থলে ডিএনএ টেস্টের কথা ডিএনএ কোনো আলামত পাবো?
নারীর শরীরে কোথায় পাবো, কোনো কোথায় নাই, তো আমি কার টেস্ট করাবো? আবার বলা হয়েছে কি ওই নারীও করাতে হবে। দেখেন তো একবার ঝামেলা। আচ্ছা, নারী তার শরীরে আমি কোনো প্রকারের আলামত পেলাম না, তাহলে ওই নারীর ডিএনএ টেস্ট করে আমি কি করব? তাহলে তার শরীরে রক্ত পরীক্ষা করে আমি যদি ডিএনএ টেস্ট করাই, তাহলে তার একটা প্রোফাইল তৈরি হবে। তো তার প্রোফাইল আমি কেন তৈরি করবো? কোনো মানুষের ডিএনএ প্রোফাইল অযথা তৈরি করা, এমনকি কোনো মানুষের ইচ্ছে করলে আমি আঙ্গুলের ছাপ নিতে পারি না। আঙ্গুলের ছাপ নেওয়ার জন্য আইডেন্টিফিকেশন অফ প্রিজনার্স অ্যাক্ট আছে। তার মানে হচ্ছে পুলিশ ইচ্ছে করলে কারো আঙ্গুলের ছাপ নিতে পারে না, যতক্ষণ পর্যন্ত আইন তাকে পারমিট করবে। তো সব কিছু মিলে এই আইন পরিবর্তন করা খুবই কঠিন, যেটা বহু বছর সারা ভারতে ঘুরে ঘুরে লর্ড ম্যাকলে তৈরি করেছে। সেটা আমরা কয়েকজন মিলে সিদ্ধান্ত নিয়ে আইন তৈরি করে ফেললাম। এই যে পর্নোগ্রাফি একটা আছে না, এই পর্নোগ্রাফি একটা থেকে করা হয়েছে, পুলিশের কয়েকজন লোক মিলে পর্নোগ্রাফি একটা তৈরি করেছে। তারপরে খারাপ হয়, কিন্তু ডিজিটাল নিরাপত্তা যে আইনটা ছিল সেটা খারাপ ছিল। আবার দেখেন, ডিজিটাল নিরাপত্তা আইনে ছিল মুক্তিযুদ্ধ চেতনা বিরোধী কোনো কথা বলা যাবে না, লেখা যাবে না। তাহলে মুক্তিযুদ্ধের চেতনা কি, তাকে তো ডিফাইন করতে হবে। তো মুক্তিযুদ্ধের চেতনা ডিফাইন করা হয়েছে কিভাবে জানেন? ওই সব চেতনা মূলনীতি যারা আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেছিল, এটা নাকি মুক্তিযুদ্ধের চেতনা। দেখেন তো মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে ছিল গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এটা ছিল না। তাহলে এই ডেফিনেশন অনুসারে যে গণতন্ত্রের বিরুদ্ধে লিখবে তাকে আমি ধরব, এই ডেফিনেশন অনুসারে যে সমাজতন্ত্রের বিরুদ্ধে কথা বলবে তার গলা আমি ধরব। ওই আইন অনুসারে বলছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বলা যাবে না, কুচ্ছারণা করা যাবে না। তো এই জন্য কত লোককে শেখ মুজিবকে কুচ্ছারণার জন্য গ্রেফতার করা হলো না? ওই একই ধারা যদি থেকে থাকে, তাহলে জিয়াউর রহমানের বিরুদ্ধে বলার জন্য তাকে গ্রেফতার করা যাবে। তাহলে এবার দেখেছেন যে ডেফিনিশনটা কি? পাগলের এরকম ডেফিনিশন তৈরি করতে পারে না। মুক্তিযুদ্ধের চেতনার ডেফিনিশন কোথায় আসছে শেষ পর্যন্ত জানেন? ডিজিটাল নিরাপত্তা আইনে, অন্য কোনো আইনে আসে নাই। তো এই জন্য বলছি যে আইন তৈরি করা আসলে খুবই কঠিন। দেখবেন যখন 111 সরকার আসলো, তখন একটা আইন তৈরি করলো, সেই আইনের 16 ধারা অনুসারে কোন কোন মামলাটা সবগুলো নাকি স্পেশাল ট্রাইব্যুনালে করা হবে। আজকে আইনটা জারি করার পরের দিনই সেটা সংশোধন করা লাগলো, 4 দিন পর আবার সংশোধন করা লাগলো। আমাদের সেই মেধা থাকতে হবে। তো সেরকম মেধা যদি না থাকে, সেই মেধাবী যদি আমরা না হই, তাহলে ব্রিটিশদের আইন এত সহজে আমরা পরিবর্তন করতে পারবো? ব্রিটিশরা বিভিন্নখানে গেছে, অবশ্যই আমাদের অনেক কিছু হরণ করেছে, কিন্তু তারা যে আমাদেরকে দেয় না তা কিন্তু নয়। আজকে আমি যে ব্রিটিশদের বদনাম করতেছি, এই বদনামও কিন্তু ব্রিটিশরাই শিখিয়েছে। তাকে বদনাম করা কিন্তু ব্রিটিশরাই শিখিয়েছে। আমাকে আবার আপনারা সাম্রাজ্যবাদের দালাল বলবেন না, কিন্তু আমার উপলব্ধিটাই বলছি। আজকে আপনারা বিভিন্ন সময় বলে যে পুলিশ মানবাধিকার লঙ্ঘন বা এই সমস্ত ঘটনাগুলোকে নিবারণ করবে, কিন্তু দেখবেন যে ব্রিটেনের একজন পুলিশ অফিসার একটা সাধারণ মাত্র ট্রানজিয়ন অর্থাৎ শুক্রবার বেতন নিয়ে সে কিন্তু রাত দিন সবখানে টহল করতেছে, তাকে কিন্তু কেউ আক্রমণ করছে না। আবার এই মুহূর্তে দেখেন যে আমাদের থানা এমনকি পুলিশ লাইনেও গান গাওয়া মুশকিল হয়ে পড়েছে। তো সবকিছু মিলে আমরা সমস্যা সবাই আছি, এবং এই সমস্যাগুলো সমাধান করতে গেলে আমাদের সবাই সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে হবে।
কোনো সমাজকে বিপথে যাওয়া এবং নষ্ট হওয়ার পিছনে একটাই কারণ থাকতে পারে, যারা এটাকে নষ্ট করছে তারা তো করছে, কিন্তু যারা এই নষ্ট হওয়া চেয়েছে দেখছে তারা এর জন্য অনেক বেশি দায়ী, কিন্তু তারা এই দায় দায়িত্ব দিতে চায় না। এই জন্যই যখনই কোনো অপরাধ সংঘটিত হবে এই অপরাধ অবশ্যই আমাদেরকে আমলে নিতে হবে। অনেকে বলে যে পুলিশের কাছে তথ্য দিলে সেই তথ্য পাচার হয়ে যায়, প্রকৃতপক্ষে পুলিশের কাছে তথ্য মানুষ খুব কমই দেয়। আমি রেপুটেশন টিমে কাজ করতাম, সেই সময় রেপুটেশন ব্যাটালিয়নে আমি কাজ করেছি। আমি বাজারে একটা মাদ্রাসা ছিল, সেই মাদ্রাসাটা থেকে একটা পানা পুকুরের উপরে মাদ্রাসা, আশেপাশে বস্তায় বস্তায় ফেন্সিল নিয়ে আসা হতো। আমরা যখন কয়েকবার গেলাম, মাদ্রাসার যারা শিক্ষক তারাই আমাদের প্রধান সোর্স হলো। এমনকি তাদেরকে মোবাইল বিল পর্যন্ত দিতে হতো না, আমরা একটা ফোন করলে তারা 10টা ফোন করতো। এবং আমির বাজার ক্লিন করার, সেই সময় আমির বাজার ক্লিন করার প্রথম বিজ্ঞানের কৃতিত্ব আমার, এবং এই কৃতিত্বের অংশীদার সেই শিক্ষকরা যাদের সাথে আমার এখনো যোগাযোগ আছে। অর্থাৎ মানুষ যতক্ষণ পর্যন্ত না স্বতঃস্ফূর্তভাবে পুলিশকে তথ্য দেবে এবং স্বতঃস্ফূর্তভাবে মনে করবে যে সবকিছুর সাথে আমার অংশীদারিত্ব আছে। বাংলাদেশের যে 18 কোটি মানুষ হয়, তাহলে 18 কোটি এই আকাশের 18 কোটি ভাগের 1 ভাগ আমার, এই জমির 18 কোটি ভাগের 1 ভাগ আমার। সবকিছু যদি দুর্বৃত্তদের দখলে চলে যায়, আমি আমার 18 কোটি ভাগের 1 ভাগকে দুর্বৃত্তদের কবলে যেতে দেব না। আসুন আমরা সেই প্রতিজ্ঞা করি। আয়োজক যারা উপস্থিত আছেন, সাংবাদিক ভাইরা, মানবাধিকার কর্মীরা এবং অন্যান্যরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আগামী দিন সবাই একসাথে বাংলাদেশ গড়ার অধিকার নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে।